মা আমার কাছে আসতে যায় তাহলে সমাজ, তার সোসাইটি সবকিছু ক্লোজ করে আসতে হবে। স্যাররাই তো আমাকে করছে, যাচ্ছে মাইকা, হাফ লেডিস এগুলো বলতেছে, বড় ভাইয়েরা টিচিং করতেছে। দিনের বেলা আমাকে বলে গেছে, রাতের বেলা ঠিকই আমাকে রুমের সামনে লোক দাঁড়া করে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। বলে ছেলের মতো, কিন্তু আমার কিন্তু স্বাধীনতা কখনোই ছেলেদের মতো ছিল না। আমার মেয়ে স্বাস্থ্য অনেক ভালো লাগতো। মা বলতো ঠিক হয়ে যাবা তুমি। ঠিক হয়ে যাওয়ার মধ্যে শুধুমাত্র ওনার মার কথা না, এটা পুরো সমাজেরই কথা। তুমি তো ছেলে ছিলাম, মেয়ে হলা কেন? আমি কখনোই ছেলে ছিলাম না, আমাকে ছেলে করে রাখার চেষ্টা করা হয়েছিল। জীবনটা একসময় কার্স মনে হয় না? কেউ যাতে কখনো এই রকম কার্স মোমেন্টের মধ্যে দিয়ে না যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যে গেস্ট আজকে এখানে এসেছেন তার কাছে যাবার আগে আপনাদেরকে বলছি, যদি আপনার মনে হয় যে আপনার গল্পটা এই সমাজকে জানানো প্রয়োজন ইন এ গুড ওয়ে, যে মানুষের কিছু না কিছু জানার আছে, শেখার আছে আপনার গল্প থেকে বা আপনার অভিজ্ঞতা থেকে, তাহলে দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আমাদের যে মেইল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, sharemystory24@gmail.com, সেখানেও আপনারা চাইলে মেইল করতে পারেন। আপনার নামটা একটু বলেন প্রথমে। আমি আরোহী ইসলাম অনু। আরোহী ইসলাম অনু। অনু। ডাকনাম অনু। জি। সো অনুর বয়স 32। 32। জন্ম জেলা? আমি জন্ম নিয়েছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাতে। অনু শুরু করেন, আপনি যেখান থেকে বলতে ইচ্ছে করেন, যেভাবে বলতে ইচ্ছে করেন। তো যখন আমি আসলে বুঝি না ছেলে মেয়েদের মধ্যে যে তফাৎ থাকে, বা থাকে না যে মানে এটা ছেলেদের করতে হয়, এটা মেয়েদের করতে হয়, এরকম করে যে কোনো রোজ থাকে, সেটা তো আর আমি বুঝতাম না। আমি তখন বাচ্চা ছিলাম। সো সেই সময়ও আমার পছন্দগুলো আসলে নারী সুলভ ছিল। দেখা যেত আমি সেটার জন্য বকা খেতাম যে না তুমি এটা করো না। যেমন আমার শাড়ি পরতে ভালো লাগতো, আমার চুড়ি কিনতে ভালো লাগতো। কত বছর বয়স এটা? আমি স্কুলেও ভর্তি হইনি তখন। আমি মানে বাসায় টুকটাক করে মা শেখাচ্ছেন, শরীর সরিয়া এরকম আর কি বয়সে আমার যতটুকু মনে পড়ে। ফেরিয়ালার আসতো, সো দেখা যেত মেয়েরা বেশিরভাগ চুড়ি কিনতো, ফিতা কিনতো। সো আমার খুব ইন্টারেস্ট জাগতো। ইভেন আমাদের সময় একটা চুড়ি ছিল প্লাস্টিকের, যেটা এরকম রোল করে স্প্রিং এর মতো এটা পরা যেত। তো ওইটা আমার কেনার খুব শখ ছিল। মানে আমার আশেপাশে ফ্রেন্ডদের আমি মেয়ে ফ্রেন্ডদের সাথে মিশতাম, তো সবার ছিল, কিন্তু আমার একটা নিজস্ব ছিল না। আমি মাঝে মাঝে ওদেরটা নিয়ে হয়তো গোপনে পড়তাম। তারপর যেটা হতো সেটা হলো আমার এলাকার মেইন রাস্তা দিয়ে যেতে ভয় পেতাম, কারণ আমার এলাকার ছেলেরা বলতো হাফ লেডিস, মাইকা। এখন আমি না এই মিনিংসটাই বুঝতাম না, মাইকা কি আর হাফ লেডিস কি। আমি জাস্ট লিটারেলি ইরিটেট ফিল করতাম, কারণ ওরা যেভাবে বলে হাসতো, মানে হয় না যে আমরা অনেক ল্যাঙ্গুয়েজ না বুঝলেও তাদের এক্সপ্রেশন দেখে কিন্তু বুঝে চাই যে জিনিসটা ইজ নট গুড ফর মি। তখন আমার ওই জায়গাগুলো দিয়ে যাইতে খুব সায় লাগতো। আর আমি বাসায় মামাকে বললাম, মা বলতো কিছু না। আম্মুকে অনেকে বলতো যে ওকে একটু মেয়েদের সাথে কম মিশতে দিয়েন, ওকে একটু মানে ছেলে করার চেষ্টা করেন, এই ধরনের কথাবার্তা। তারপর যখন স্কুলে ভর্তি হলাম, প্রাইমারি স্কুলে সেম থিং। স্কুলে গেলে মানে যেটা হয় যে অন্যান্য বাচ্চাদের থেকে আমাকে বিহেভিয়ার দিয়ে অনেক বেশি জাজমেন্ট করা হয়। ছেলে মেয়েদের আলাদা বসতে হয়, দেখা যায় যে আমার ছেলেদের সাথে বসতে হয় আর ছেলেরা আমাকে খোঁচায়। প্রাইমারি স্কুলটা মোটামুটি করে আমি ক্রস করি। তারপরে হাই স্কুলে অ্যাডমিশনের সময় কিন্তু দুটো অপশন থাকে, একটা বয়েজ স্কুল, একটা গার্লস স্কুল আর কম্বাইন্ড স্কুল। সরকারি স্কুল, বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুলকে বেশি প্রায়োরিটাইজ করা হয়, যে ওখানে চান্স পেলে তারা মেধাবী স্টুডেন্ট। তো আমি বয়েজ স্কুলে চান্স পেয়ে যাই। তখন কেবল আসলে মানে উঠতি বয়স, নিজেদের যে আসলে জেন্ডার ক্রাইসিস, মানে আসলে নিজের পরিচিতি তৈরি হয়। দেখা যাচ্ছে বাকি ছেলেরা গার্লস স্কুলের ছুটির জন্য ওয়েট করতেছে আফটার স্কুল, আমাকে উল্টো বয়েজ অ্যাট্রাক্ট করে। মানে ওদের যে খেলাধুলা, ওদের যে গল্প, ওদের যে টপিকস, ওদের যে অ্যাটিটিউড, সেই প্যাটার্নের আমি একদমই না। আমি একটু নাচ পারতাম, সো আমি নাচে নাম দিই আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে। তো ছেলেরা আসলে কেউ নাচে নাম দেয় না, মানে ছেলেদের স্কুলের নাচের প্রোগ্রামে নাচই হয় না, কালচারাল প্রোগ্রামে শুধুমাত্র দেখা যায় কবিতা আবৃত্তি বা সামথিং এরকম কিছু হয়, নাচ হতো না। সো আমি যখন নাম দেওয়ার জন্য দাঁড়ালাম তখনই হা হা করে হাসি আর কি। ওই দিনই মনে হয় আমি স্কুলের মধ্যে পুরো ফানি হয়ে গেলাম। আমি যখন স্কুলে যেতাম তখন স্কুলের গেটে ঢোকা থেকেই আমার ইরিটেশন কাজ শুরু করতো, কারণ সবাই কিছু না কিছু মানে আমাকে নিয়ে এইভাবে ওইভাবে বলতেছে, যাচ্ছে মাইকা, হাফ লেডিস এগুলো বলতেছে, বড় ভাইয়েরা টিচিং করতেছে। সো ওগুলোর মধ্যে দিয়ে যায় ক্লাসে যে মানে কনসেন্ট্রেশনটা, ওই কনসেন্ট্রেশনটা থাকে না। কখনো কমপ্লেন করতেন না যে স্যার আমার এরকম একটা? আমার কমপ্লেইনে না কেউ মানে সিরিয়াসলি নিত না, মানে ইটস লাইক স্যারদের কাছেও আমি ফানি। স্যাররাই তো আমাকে নিয়ে ফান করছে। যখন আমরা আর কি 9-10 দিকে উঠি, তখন আমার বিজ্ঞানের একজন শিক্ষক ছিলেন, তার নাম বলবো না।
তো আমি প্রাইভেটে মাঝে মাঝে যাইতাম না, মিস করতাম। তার প্রাইভেটে যেদিন যাইনি হয়তোবা সেদিন সে আমাকে নিয়ে মানে বৈজ্ঞানিক ওয়েতে সে আমাকে নিয়ে ব্যাখ্যা দিয়ে বলে যে আমি নাকি আসলে নর্মাল কেউ না, মানে এরকম তাদেরকে নিয়ে হাসাহাসি করে। পরে স্কুলে গিয়ে দেখি সবাই হাসতেছে, কি কারণ স্যার প্রাইভেট ক্লাসে তার সে আমাকে নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে নাকি যে আমি কি। তো সেটা তো তারা মানে কোন প্রেক্ষাপটে দিচ্ছে আমি জানি না, সেটা নিয়েও আমি বেশ কিছু হয়তো স্যার ভালোভাবেই বুঝিয়েছে কিন্তু সবাই অন্যভাবে নিয়েছে মানে তারা তাদের মতো ওই বয়সে হয়তো। আপনি এটা কোন ক্লাসের গল্প বলছেন? আমি তখন ক্লাস 9-এ। ক্লাস 9 এই পর্যন্ত আপনার ফ্যামিলিতে আপনাকে নিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা কি? একটা সময় পর্যায়ে গিয়ে পরে মনে হলো যে এটা শেয়ার করার কিছু নাই, আর কাকে শেয়ার করব, মানে এটা ইউজ টু হয়ে গেছে না? মানে আমি ইউজ টু হচ্ছিলাম, এবং আমার যেটা সমস্যা হচ্ছিল যে আমি বাসা থেকে বলে বেরিয়েছি যে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু আমি স্কুলে না গিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের ওখানে একটা শ্মশান ঘাট ছিল, আমি ওইখানে গিয়ে টিফিন নিয়ে আমি বসে থাকতাম যে স্কুলে গেলে আমাকে আবার টলারেট করতে হবে। এবং আমার ডে বাই ডে আমি খালি পরীক্ষার সময় অ্যাটেন্ড করতে যেতাম, তো এগুলো নিয়ে অনেক প্রবলেম হতো স্কুলে। আমি মিসাই নিজেই মানে ফ্যামিলির নাম বলে সাইন করে বিভিন্ন লেটার নিয়ে এসে জমা দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতাম। আমার রেজাল্ট খারাপ হচ্ছিল কিন্তু বাসায় বলতেছিলাম যে আমি রেজাল্ট ভালো হচ্ছে, মানে আমি এমন ট্রমার মধ্যে ছিলাম যে আমি সবাইকেই মিথ্যা কথা বলতেছি। বাট আপনি কাউকে শেয়ার করার মতো পেতেন না? শেয়ার করার মতো ওই সময় আমি কাউকে পাই নাই। আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, আমাদের এলাকার সবাই জানতেন যে আমার বাবা আসলে আমাদের সাথে ওইভাবে থাকতেন না। আমাদের 3 ভাই বোনের বয়সের ডিফারেন্স 8 বছর 10 বছর। সো কেউ না কেউ তখন বেরিয়ে গেছে হয়তো বা তাদের পড়াশোনার মানে ক্ষেত্রে। আমাদের ফ্যামিলি সবাই মোটামুটি ভালো এডুকেটেড। সো আপুরা তখন দেখা গেছে যে বাহিরে পড়াশোনার জন্য কেউ কারমাইকেলে পড়ছে, কেউ ঢাকায় চলে আসছে। তো আমি একা থাকতাম আর কি, মা আর আমি মোস্টলি। সেই সময় একজন সরকারি হাজবেন্ডের ওয়াইফ হওয়া সত্ত্বেও সেলাইয়ের ট্রেনিং নিতে হয়। খুবই হ্যান্ডস টু মাউথ অবস্থা। জি, না হলে আমাদের 3 ভাই বোনের পড়াশোনা এবং আমাদেরকে রেগুলার চালানোর মতো ব্যবস্থা না। এবং আমার মা তার বাবার বাসায় আসলে এই পর্যন্ত জানাতে দিবে না যে সে কি ফেস করতেছে। সো মাও কখনো আপনাকে বলতো না যে বাবা তুমি একটু আলাদা? সো না, মা বলতো মানে যেটা আমাকে যে হয়ে যাবে, ঠিক হয়ে যাবা তুমি, মানে একটু বড় হলে ঠিক হয়ে যাবা। আর যেটা হতো যে আমি নাচ করতে পছন্দ করতাম, সবার একটা ভুল ধারণা ছিল যে নাচ করার কারণে আমি এমন হচ্ছি। আপনার মা বেঁচে আছেন? জি, বেঁচে আছে। আচ্ছা, আপনার মা হয়তো এপিসোডটা দেখবেন। আমি আন্টির প্রতি রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই। উনি অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তার সন্তানদেরকে বড় করেছেন, তো সেই জায়গায় আমার সবসময় রেসপেক্ট। বাংলার অসংখ্য মায়ের চরিত্রের জায়গায় উনি একটা সিঙ্গেল ইউনিট, কারণ সব মায়েরাই কোনো না কোনোভাবে পরিশ্রম করেন। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেসব সন্তানরা বড় হয় তাদের গল্পগুলো অলমোস্ট সেম। তো সেই জায়গার থেকে হয়তো বা ঠিকই আছে, কিন্তু একটা জিনিস যেটা ওনার আম্মা ওনাকে বলেছিল ছোটবেলায় যে ঠিক হয়ে যাবে, এই জায়গাটায় আপনারা একটু লাইনটা নিবেন। এই ঠিক হয়ে যাওয়ার মধ্যে শুধুমাত্র ওনার মার কথা না, এটা পুরো সমাজেরই কথা। ওনারা ঠিক আছেন, ওনারা ওনাদের মতো করে পৃথিবীতে এসছেন। এইটার যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, এই অ্যাকসেপ্টেন্সের জায়গাটাই আমরা নর্মালাইজ করতে পারিনি আমাদের সোসাইটিতে। দ্যাটস আ বিগ প্রবলেম, যেটা নিয়ে আমরা আজকের এপিসোডে আমরা কথা বলতে চাই। ছোটবেলা থেকেই একটা জিনিস মাথায় ঢুকেছে, আমি ঠিক না, আমি ঠিক না, আমি ঠিক হয়ে যাব কোনো একটা সময়। এবং আমি ঠিক না বলেই লোকজন সামহাও আমাকে এগুলো বলে এবং আমাকে এগুলো সহ্য করতে হয়। এটা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু এটা যে কত বড় একটা মনোজাগতিক যুদ্ধ, এই যুদ্ধটাকে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আজকের এই এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। জি, তারপর স্কুলের টাইমটাতে স্কুলে যেতাম না, হঠাৎ এমন একদিন অবস্থা আমি আর্লি বাসায় চলে আসছি, মানে আমার রাস্তায় থাকতে ভালো লাগতেছিল না, শরীর খারাপ লাগতেছিল। সো আমি বাসায় এসে দেখি আম্মু নেই। তো আমি পাশের বাসায় আন্টির কাছে জিজ্ঞেস করতে গেছি, আন্টি আম্মু আসছে? আন্টি বলে কি না, আম্মু তো তোমাকে স্কুল থেকে নিতে গেছিল, কোথায় জানি এটা কি কারণে। আর আমি তো ভয় পেয়ে গেছি যে আজকে তো আম্মু তাহলে স্কুলে যাবে, গেলে তো সব চেনে যাবে যে আমি স্কুলে যাই না, অ্যান্ড আমি স্কুলের নাম করে মানে অন্য কোথাও থাকি, আমার রেজাল্ট ভালো না, মার্কশিট অ্যান্ড এভরিথিং। সো তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে জাস্ট ব্যাগটা নিয়ে বেরোয় যাই। অ্যান্ড বেরোয় গিয়ে যে আমি হাঁটতে শুরু করি, আমি লিটারেলি হাঁটতে থাকি অ্যান্ড মানে আমার ট্রমা আমি জানি কোন জায়গায় চলে যায় আমি নিজেও জানি না। আমি মনে হয় হেঁটেই অনেক দূর চলে গেছিলাম, মানে আমাদের এলাকা থেকে ছাড়িয়ে আরও বেশ কিছু এলাকা পার হয়ে গেছিলাম। তখন মনে হয় এশার আজান দিবে, আমাকে কিছু মানুষ আর কি আটকায় যে এতটুকু একটা বাচ্চা রাতে কোথায় যাচ্ছ, কারণ ওইটা একটা মানে অজপাড়া গাঁও যেরকম বলে আর কি। তো লিটারেলি যখন কান্নাকাটি করতেছি, তো তখন ওনারা জোর করে বলার পর আমি আমার আব্বুর নাম্বারটা বলতে বাধ্য হই আর কি। তখন এদিকেও আমাকে বাসায় অনেক খোঁজাখুঁজি হচ্ছে, যেহেতু মা শুনে ফেলছে এরকম। পরে আমাকে ফোন দেওয়া হয়, তারপর ওখান থেকে তারা আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরেও যেটা বোঝানো হলো, সবাই মনে করলো যে আমার মনে হয় পড়াশোনা ভালো লাগে না।
কেউ এটা বুঝতে চাইলো না যে কেন, আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, আমার অন্য কোনো প্রবলেমও হতে পারে, এটা না। তখন বললো কি যে ঠিক আছে তুমি অল্প করে পড়ো বা এইভাবে পড়ো, এইভাবে পড়লে সলিউশন হবে। আমার বাবা আমাকে নিয়ে খুব একটা মানে ইতস্তবোধ কাজ করতো, আমাকে বাইরে নিয়ে যেতে বা আমার সাথে ইয়ে করতে। আব্বু মানে ইতস্ত ফিল করতো, অনেকেই বলতো যে নজরুলের বেটা তো হিজড়া হয়েছে রে, মাইগ্য হয়েছে রে, এই ধরনের কথা শুনতে হতো। আমি বাসায় খুব সুন্দর হ্যান্ডক্রাফটের কাজ পারতাম। তখন রবি দূরপাঠ বলে একটা প্রোগ্রাম হতো, টেলিভিশনে দেখানো হতো। তো ওখানে চ্যানেলে অনেক কিছু শেখানো হতো, পুতুল বানানো, তারপর কুশন বানানো, এরকম আর্ট এরকম। তো আমাদের ওখানে আসলে এরকম টিচার ছিলেন না যারা এগুলো শেখাবে। তো আমি ঘরে বসে দেখে আমি আসলে বাইরে যেতাম না। ইভেন কি মাটি দিয়ে টেরাকোঠা বানানো এরকম সবকিছু, আপুদের জামার ডিজাইন করতাম, সেলাই করতাম আম্মুর সাথে বসে বসে। সো এই ধরনের কাজগুলো আমি অনেক বেশি পছন্দ করতাম, বিকজ ওটাই আমাকে হ্যাপি করতো, মানে আমার সময় কাটানোর একটা মাধ্যম ছিল। তারপর যখন আমি একটু নাচের জগতে গেলাম, ছোট্টবেলা থেকে ফ্যাসিনেশন কাজ করতাম। আমার ফ্যামিলি জানতো না যে আমি আসলে আমার ফ্রেন্ডদের বাসায় গেলে বা ওরা ক্যাসেট ছাড়লে আমি ওদের নাচ দেখে ওদের সাথে নাচি, মেয়েদের ডান্সিং ইন মাই অফিস কজ আমি দেখতেছিলাম যে ওকে ফাইন, ইটস বিউটিফুল। জি। তো তখন আমি ওরকম নাচ করতেছিলাম। যে স্কুলে আমি পার্টিসিপেট করি, সেই স্কুলে একটা ডান্সের টিচার আসে। তো উনি আমাকে একটা প্রোগ্রামে দেখে যে আমি নাচ করি, কিন্তু আসলে মানে ইটস নট আ প্রপার ডান্স। তো উনি তো বোঝে, যেহেতু উনি শিক্ষক, ইকবাল হোসেন জয়। তো তখন বলে যে তুমি কি নাচ শিখবা, তুমি নাচ করতে চাও, তোমার নাচ ভালো লাগে? আমি বলছি হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমার পরিবার থেকে তো দিবে না। বলছি কি তো আমাদের মতো কাউকে কারোর পরিবার থেকেই দেয় না। সো আমার এই ওয়ার্ডটা খুব ভালো লাগলো। এই প্রথম মনে হলো সামওয়ান টেল মি যে আমাদের মতো, মানে আমাদের মতো বলে কেউ একটা ওয়ার্ড আমি শুনলাম আর কি। এবং সে আমাকে বললো যে টেনশন করো না, তোমার কোনো ধরনের গুরুদক্ষিণা দিতে হবে না, তুমি আসো শেখো, এটাতে আমার ভালো লাগবে। তখন আমি আম্মুকে বললাম মা আমার থেকে টাকা নিবে না। তো বলছে যে ঠিক আছে, মানে হাই স্কুল পর্যন্ত, স্কুলে পাশ করে কলেজে গেলে কিন্তু আর শেখা যাবে না। আমাদের তো 26শে মার্চ বা 16ই ডিসেম্বরে ডিসপ্লে হয়ে থাকে গ্রামে। তো আর গার্লস স্কুল ডিসপ্লেতে ফার্স্ট হতো। সো আমি যাওয়ার পর এটা অপোজিট হয়েছে, আমাদের বয়েজ স্কুল স্কাউটেও ফার্স্ট হয়েছে, ডিসপ্লেতেও ফার্স্ট হয়েছে। সো বিকজ অফ মি। তো এসএসসির পর তখন আমি ভালো রেজাল্ট করার কারণে আমাকে একটা ফোন দেওয়া হয় বাসা থেকে। এর আগেও ফোন ছিল, কিন্তু ক্যামেরা ভিডিও আলা বা ইন্টারনেট আলা ফোন না। সো তো তখন আমি ফেসবুক ওপেন করি 2010-এ। তখন আমি ইন্টারে ভর্তি হই আমাদের কলেজে, আমাদের ওখানে একটা সরকারি কলেজে সায়েন্সে। কিন্তু আমি দেখি আমি আসলে কেমিস্ট্রিতে অনেক উইক ছিলাম, অ্যান্ড আমার প্রেশার হয়ে যাচ্ছিল অনেক বেশি। তখন আমি আর ওখানে যে নাচ করা বন্ধ করে দিল, যেহেতু কলেজে উঠলাম। তো তখন আমি ভাবলাম যে আমার এই সিটিটাই লিভ করা দরকার। এই সিটিতে সবাই আমাকে চেনে, আমি আমার মতো করে কিছু করতে পারবো না। সো আমি যদি বাহিরে যাই তাহলে আসলে মেবি আমি কিছু করতে পারবো। ফ্যামিলি সবাই চাচ্ছিল যে পলিটেকনিক্যালে পড়ি, আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়বো। তো তখন ওখানে ফ্যাশন ডিজাইনিং মানে আমাদের এলাকায় একজনই পড়তো, অ্যান্ড তার থেকে শোনা যে ইটস ভেরি কস্টলি। তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্যই পরীক্ষা দিই, ফ্যামিলির কথা মতো 1 বছর মিস দিয়ে। অ্যান্ড আমি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে সরকারিতে চান্স পেয়ে যাই। জি। চান্স পাওয়ার পরে যেটা হয় যে ওখানেও আমি ভাবি যে কেন আমি এখানে চান্স পেলাম, কারণ আমার বড় বোন এবং দুলা ভাই ওখানে থাকেন। তো ফ্যামিলির মধ্যে ঢুকতে হলো। তখন আমার নাম ছিল আশিক। পিতৃপ্রদত্ত নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম, আর ডাকনাম ছিল আশিক। এটা হচ্ছে পিতৃপ্রদত্ত নাম। জি। তারপর ওখানে যাওয়ার পরে আমি বেশ কিছুদিন চেষ্টা করলাম নাচ না করে, মানে ওদের কথা মতো রুলস অ্যান্ড রেগুলেশন শুনলে। তারপর আমি আবারও দেখতেছি যে আমি আবার সিক হয়ে যাচ্ছি, আমার খুব দম বন্ধ লাগে। আর আমার বাসায় এমন একটা ব্যাপার যে বলে ছেলের মতো, কিন্তু আমার কিন্তু মানে স্বাধীনতা কখনোই ছেলেদের মতো ছিল না। মানে সন্ধ্যার মাগরিবের আজানের মধ্যে বাসায় ঢুকে যাওয়া, কলেজ শেষ করে ঠিক টাইমে বাসায় মানে ঢুকে যাওয়া, এই ধরনের সবকিছুই করা। পরে আমার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো শিল্পকলা একাডেমি আছে। আমাকে তো এখানে আমার বোনের আসলে বাসা আর কলেজের বাইরে কোথাও মুভ করতে দেয় না বা মুভ করার জায়গা দেয় না। তো বলছে যে আছে, আমি চিনি এরকম। বলছে আমি এখানে নাচটা ভর্তি হতে চাই, আমি একটু পাশাপাশি করতে চাই। ভাবলাম যে কলেজের ফাঁকের কথা বলে বা স্কুলের ফাঁকের কথা বলে আমি যাব। সো আফটার 6 মান্থ আমি এই ডিসিশন নিই, শিল্পকলা একাডেমিতে যোগাযোগ করি অ্যান্ড আমি অ্যাডমিশন নিই। ওখানে টিচার তখন ট্রেনিংয়ে ছিলেন মানুষ তালুকদার, আমার আসলে জীবনের পরিবর্তনে অনেক হেল্প করেছেন যিনি। জি। তখন যখন আসলেন তখন আমাদের ক্লাস শুরু হবে, তো আমি গেলাম ওখানে। সো ওখানে আমি নতুন নাম দিই
আমি এখানে এই ভয়ে আমার আশিক নামটা ইউজ করি না, আমি অর্ণব নাম দিই, যাতে মানে সবাই আমাকে অন্যভাবে মানে অন্য নামে চেনে, আমি এদিকে আমার মতো করে চালাতে পারি। তো ওইভাবে আমি ওখান থেকে কাজ করতেই 1 সপ্তাহের মধ্যে বিটিভি থেকে একটা প্রোগ্রাম আসে ওনাদের কাছে, সেখানে ছেলে ডান্সার আরেকজন দরকার। সো আমার তো টিভিতে প্রোগ্রাম করা ইজ লাইক ড্রিম, আমার অনেক শখ ছিল ছোটবেলা থেকে। এর আগে আমাদের ছোটবেলাতেও অনেকে প্রোগ্রাম করতে টিভিতে গেছে এলাকা থেকে, আমাকে নেওয়া হতো না, কারণ ফ্যামিলি থেকে একটা বিগ অ্যামাউন্ট দিতে হতো যাতায়াতের ভাড়া, শুটিং এর ড্রেসের জন্য। সো এটা আমি এফোর্ড করতে পারবো না দেখে দেওয়া হতো না। তো এখানে আমার থেকে টাকা চায়নি, আমাকে বলছে যে তোমাকে এমনিতেই নিয়ে যাওয়া হবে, তুমি ভালো নাচো, ইউ আর অলরেডি আ ডান্সার, সো তুমি চাইলে আমাদের সাথে এটা করতে পারো। এবং ওখানে শিবলি নিপা ম্যাম থাকবে, মানে আমি এটা ভেবেই আমি অনেক এক্সাইটেড। সো বাসায় অনেক কষ্ট করে ম্যানেজ করলাম, গেলাম বিটিভির শুটিং এ। আসতে আমাদের লেট হচ্ছিল অলমোস্ট 12টা। তখন আমাকে বাসা থেকে বলা হয় যে বাসায় ঢোকা যাবে না। ভিডিওর এই পর্যায়ে যারা এসএসসি পরীক্ষা সম্পন্ন করে ফেলেছো তাদের জন্য ছোট্ট কিছু পরামর্শ। আমরা জানি যে এই সময়টা অনেকেই তেমন একটা কাজে লাগাই না আমরা, এবং এই সময়টাতে সাধারণত আমরা শুয়ে বসে বিভিন্নভাবে মোবাইলের রিলস দেখে সময়টাকে নষ্ট করি। কিন্তু এই যে 3 থেকে 4টা মাস সময় আমাদের হাতে থাকে, জীবনের এই সময়টাকে স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগিয়ে নিজেকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। বিশেষ করে যারা এই কাজটা করতে চাও তাদের জন্য আমি বলবো, স্কিল ডেভেলপমেন্টের অসংখ্য সেক্টর আছে, কিন্তু যেই সেক্টরেই তুমি যেতে চাও না কেন, তোমাকে ইংরেজিতে ভালো হতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। এবং এই বিষয়টা মাথায় রেখে ইংলিশ থেরাপি দারুণ একটা সুযোগ দিচ্ছে সবার জন্য। সেটা হলো স্টুডেন্টদের জন্য থাকছে বেসিক এআই ট্রেনিং, আই রিপিট বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং। এই যে জার্নিটা, এই জার্নিটাকে আনন্দময় করতে ট্যুর এবং আউটডোর অ্যাক্টিভিটি থাকবে। রেজাল্ট প্রকাশের পর সংবর্ধনা অনুষ্ঠান থাকবে। কোর্স শেষে 1 বছর পর্যন্ত মাস্টারি ক্লাবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে। একসাথে বসে ইংলিশ মুভি দেখা, ইংলিশ ম্যারাথন সহ বিভিন্ন এক্সাইটিং অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের সুযোগ থাকছে। এবং কোনোভাবেই বলার সুযোগ নেই যে ইংলিশ থেরাপি শুধুমাত্র ইংরেজি শেখায়। আমরা এই ইংরেজি শেখার জার্নিটাকে বলছি আ লাইফ ট্রান্সফরমেশন জার্নি। যারা ভর্তি হতে চাও, আমার স্ক্রিনে বেশ কয়েকটি নাম্বার উঠেছে, সেখানে কল করতে পারো। গুড লাক। তখন আমাকে বাসা থেকে বলা হয় যে বাসায় ঢোকা যাবে না, সো দ্যাট আমি নেক্সট টাইম আর কখনো যাওয়ার ইয়ে না করি এত রাতে। বাট আমি যে বাসার বাইরে থাকবো সেটা নিয়ে তাহলে টেনশন ছিল না। যদি যারা আমাকে টেনশন করতে, বাসার বাইরে কই থাকবে ও, এই শহরে তো ওর পরিচিত কেউ নাই, আর নাচে ওদের সাথে কয়েকদিনই বা চেনে। আমি তখন আমার নাচের টিচারকে বললাম যে স্যার আমাকে কি রাখা যাবে। তো আসলে এই মানুষগুলো এত মানুষের স্ট্রাগল দেখে অভ্যস্ত, তারা আসলে সাপোর্টিভ হয়। তখন বললো যে কেন, কি সমস্যা, আমাকে বাসায় ঢুকতে দিবে না, কারণ আমার বোন তো আমার দুলা ভাইয়ের সাথে থাকে, বলতেছে যে কালকে সকালে বাসায় আসতে, রাতের বেলা না। তো তারপর আমাকে আর বাসায় ঢুকতে দিল না। পরের দিন গেলাম, তো পরের দিনও কেউ নর্মাল না, আমার সাথে ঠিক মতো কথা বলে না। তখন দেখে বুঝতে পারতেছিলাম যে এটা আমার কন্টিনিউ করা হবে না হয়তো, বা করতে দিবে না। যেদিন নাচের প্রোগ্রাম দেখায় সেদিন তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে আমি দেখবো টিভিতে, হ্যাঁ। আনফর্চুনেটলি ওই দিন আমার প্রোগ্রামে আমাকে এক ফোঁটাও মানে ঠিক মতো দেখাই নাই। আমি তখন আমার ফ্যামিলিদের সবাইকে বলে রাখছিলাম, সো দ্যাট ওয়াজ ভেরি মানে এম্বারেসিং যে আমাকে ঠিক মতো দেখাই নাই, অন্যদেরকে দেখাচ্ছে। কজ টিভি চ্যানেলগুলো এমন যে যারা রেগুলার কাজ করে তাদের ফেস অলরেডি চেনা থাকে, সো আমার ফেস একদমই নতুন ছিল। আমাদের ওটা একটা কম্পিটিশনের মতো ছিল, সো আমি ওই কম্পিটিশনে আরো পার্টিসিপেট করছি এবং পরের এপিসোডগুলোকে আমাকে দেখানো হয়েছে, কিন্তু কখন আর কাউকে বলি নাই দেখার জন্য ওই দিনের পর থেকে। ভয় পেয়ে গেছি। হ্যাঁ, সেখান থেকে ময়মনসিংহের যাত্রা শুরু আমার। আমাকে সবাই ময়মনসিংহ হিসেবে চেনে, কজ আমি আমার সব ডকুমেন্ট আমার ফ্যামিলির কাছে, আমার আগের কোনো ডকুমেন্ট আমার কাছে নাই এবং আমি সেগুলো নিয়েও নাই। কারণ একদিন একটা মুহূর্ত তৈরি হয় আমার বোনের বাসায়, এমন আমি মুহূর্তটা ডিটেলস বলতে পারবো না, যে ঘটনার প্রেক্ষিতে আমার বোন বলে তুমি বাসা ছেড়ে তাহলে নিজের মতো চলো, আর নয়তো বা তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, আমরা তোমাকে দেখতে পারবো না। যারা ভাবছিল যে আমি হয়তো বা এটা ভয় পেয়ে লাইফটাকে গুছিয়ে নিব বা আমি ওনাদের মতো করে থাকবো, আমি যেটা ভেবে দেখলাম আসলে জীবন তো একটাই, বাঁচতে হবে। আমি সেই দিন ভোরের মধ্যে আমার সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আপুর বাসা থেকে বেরিয়ে গিয়ে আমি আমার নাচের টিচারের স্কুলে সামনে দাঁড়িয়ে থাকি। স্যার যখন স্কুলে ঢুকে এসেই দেখে যে আমি দাঁড়ায় আছি, কি ব্যাপার তুই এত সকাল সকাল এখানে আসছিস, মানে কি হয়েছে? তো স্যারকে তখন খুলে বললাম যে এরকম সমস্যা হয়, আমাকে জয়পুরহাটে চলে যেতে হবে আর নয়তো এখানে থাকতে হবে। স্যার বলে তুমি কি চাও? আমি বলছি স্যার আমি তো এখানে থাকতে চাই। বলে তুমি সার্ভাইভ করতে পারবা, কারণ তুমি তো একটা ফ্যামিলি স্ট্যান্ডার্ড বিলং করে চলাফেরা করছো বা থাকছো, তুমি তো মেসে গেলে মেসের লাইফ স্টাইল এগুলো সেগুলো অনেক রকম ডিফারেন্ট, খাবার দাবার এগুলো এত মানে
কষ্ট বেয়ার করবো আর কি করে। তখন গোপনে 2টা নাচের টিউশনি করাতাম আমার হাত খরচ এবং নাচের খরচ চালানোর জন্য। তখন আমি বলছি যে স্যার আমি পারবো। স্যার বলে কি আচ্ছা আমি তো আসতে হেল্প করার চেষ্টা করব, আমাকে একটা মেসে দিতে যায়। তখন সেপ্টেম্বরের 13 তারিখ, এমন একটা মানে সময় যে আসলে মেসের সিট ফাঁকা বা এরকম কিছু নাই, মানে ছেলেদের হোস্টেল। হ্যাঁ ছেলেদের হোস্টেল। আমি আসলে কখনো কারোর সাথে রুম শেয়ার করে থেকে অভ্যস্ত না। আর সেখানে হলো আমার কাছে ছেলেদেরকেই মানে আমার অপোজিট অ্যাট্রাকশনে কাজ করতো যাদের সাথে, এবং তারাই আমাকে সব থেকে বেশি বুলিং এবং টিচ করতো। সো তাদের সাথে আমি মানে নর্মালি কমফোর্টেবল। আমার যদি থাকতে হয় খাইতে হয় করতে হয় আমি তাও করবো, কিন্তু আমি ওদের সাথে থেকেই করবো, কিন্তু আমি করবো, আমি আর বাসায় ব্যাক করবো না। তো তখন আমার একটা ফ্রেন্ড ওই মেসের মধ্যে আসে, তখন বলে কি রে তুই এখানে? তখন আমি বলি যে আমার বাসায় এরকম প্রবলেম হয়েছে। তো তখন ওরা বলে যে এখানে তো তুমি থাকতে পারবা না, তাহলে তার থেকে বেটার যে আমাদের মেসে আপাতত রুম শেয়ার করে আমাদের 3 জনের রুমে আরেকটা আমরা কোনো রকম অ্যাডজাস্টেবল করে দিচ্ছি ফ্লোরিং, ওখানে আমরা কেউ মিলে অ্যাডজাস্ট করে থাকবো। পরের মাসে আমাদের নিচের তলার একটা রুম ফাঁকা হবে, তুমি ওই রুমে ওই সিটটা নিও। তো তখন আমি আমার ফ্রেন্ডদের ওখানে যাই। আমি যখন ওদের সাথে থাকতে শুরু করলাম, ওরা আমাকে বুঝতে শুরু করলো যে আমি আসলে মানুষটা কেমন বা আমি কতটা ইমোশনাল। ওরা আমাকে অনেক সম্মান করতো। আমি তখন 2টা টিউশনি করায় মনে হয় 1700 টাকা পেতাম। সো আমার মেস ভাড়ার একটা সিট ভাড়াই ছিল 700 টাকা। তারপর 3 বেলার খাবার খরচ দিতে হতো। তারপর আমার মান্থলি কিছু পড়াশোনার জন্য খরচ থাকতো। আমি তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আবার সাথে নাচের ক্লাসে যাওয়া, টিউশনি নেওয়া, তো হাত খরচ অনেক হতো না ওইভাবে। মোস্ট অফ দ্য টাইম আমি যেটা করতাম সকালবেলা কোনোদিন খেতাম না, সকালবেলার খাবারের মিলটা বাঁচায় রাখতাম, সো দ্যাট মানে মাস গেলে 15টা মিল কমে যেত। আর দুপুরবেলা রাতের বেলা মিলটা দিতাম। তারপর যেদিন করে টিউশনিতে যাইতাম তো নাস্তা কিছু না কিছু তো দিত, সো ওই সময়ের মিলটা বন্ধ রাখতাম। আর যদি কোনোদিন নাস্তা না দিত তখন হয়তো বা রুটি কলা কিছু একটা খেয়ে নিতাম। ফ্যামিলি থেকে যোগাযোগ করা হতো না আপনার সাথে? মাই আমার সাথে মানে কোনো রকমে যোগাযোগ করতো, তাছাড়া কেউ আসলে ইয়ে করতো না। সবাই ভাবতো যে আমি একটা সময় পরে হয়তো ব্যাক করবো, আমি যে কন্টিনিউয়াস এইভাবে থাকবো সেটা আসলে কেউ ভাবতে পারে নাই। আমি যে নিচের রুমটা নিশ্চয়ই ওই রুমে শিফট করি নাই, কারণ রুমে শিফট করলে অনেক কিছু কিনতে হবে। আর ওদের রুমে থেকে গেলে যেটা হয় যে আমার ওই জিনিসগুলো কেনা হয়নি, কারণ কেনার জন্য মিনিমাম অ্যাটলিস্ট 5 থেকে 6 হাজার টাকা আমার তখন প্রয়োজন। ওই 5-6 হাজার টাকাটা আমার আসলে হাতে মোটা অঙ্কে দেওয়ার মতো বা আমার করার মতো আমার কেউ নাই। আর আমি আসলে তখন ভাবতে পারি না কার কাছে ধার চাবো, কি চাবো, মানে এতগুলো টাকা। স্টুডেন্ট তো আমরা সবাই না। হঠাৎ করে কলেজে আন্দোলন হয়, মানে যে এপিট ওপিট লাগে না, এরকম আন্দোলন হয়। হওয়ার পর অনবর্তীকালের জন্য আর কি কলেজ বন্ধ হয়ে যায়। তো আমাদের ফ্রেন্ডদের বাসা খুবই কাছে, ময়মনসিংহ এর থেকে দেখা যায় শেরপুর বা গাজীপুর, মানে খুবই নিয়ারলি সবার বাসা। টাঙ্গাইল একদিনে ছুটি পেলেও চলে যেত। কলেজ যখন বন্ধ হয়ে যায় তখন দেখা গেল আমার ওই রুমে চাবি নাই, কারণ ওই রুমটা তো আর আমার ছিল না, আমার বাকি ফ্রেন্ডের ছিল। খুব বিপদে পড়ে যায়, আমি যেহেতু বাসায় যেতে পারবো না। তখন আমার যে নিচে রুম নেওয়া সেই রুমে আমার শিফট করতে হয়। সেই রুমে শুধু একটা চৌকি ছিল। সো আমি খুব কষ্ট করে একটা বিছানা চাদর, একটা বালিশ কিনি, আর একটা মগ আর একটা লাইট কিনি, যে লাইটটা বাথরুমে লাগাই রুমে আলো করে থাকতাম। রুমে তখন ফ্যানও ছিল না, আর এই বিল্ডিং এ কেউ থাকতো না। পুরো বিল্ডিংটাই ম্যাচ ছিল, মাত্র 4 তলা বা 3 তলায় বাড়িওয়ালা থাকতেন, তাছাড়া কেউ থাকতেন না। ভুতুরে পরিবেশ মানে অ্যাকচুয়ালি, আর মানে সবকিছু ওপেন, মানে কোনো দিকে কোনো প্রোটেক্টেবল কিছু নাই, দরজা জানালা সবকিছু হয়। হ্যাঁ, মানে ওখানেও আমি একা একা রাতের পর রাত থাকছি, তখন বউ আসতো না, মানে খাইছি কি খাই নাই আসলে এটাও আমি কখনো ফ্যামিলিতে জানতে দেয়নি। এখন ভাবলে আমার মনে হয় যে আমি কিভাবে থাকছি ওই দিনগুলো, আমার এরকম লাগে। সো আবার যখন স্বাভাবিক হলো, সবাই আসলো গেল, এরকম সবাই তো ভালো না, আবার সবাই মন্দ না। আমার কিছু ফ্রেন্ড আছে এমন যারা আসলে তাদের সিগারেটের টাকা, মানে আমি তো আসলে ওরকম কিছু নেশা করতাম না, সো আমার ওদের সিগারেটের টাকা দিয়েও আমাকে বলছে যে কাজটা কর, মানে বুঝতে পারছে যে আমার এটা খুব নিডেড, আমার ওই সময় টাকা নাই। সো ওরা ওইটাও করছে, এরকম বন্ধু ছিল। এবং এমনও ছিল যারা আমাকে বিভিন্ন রকম ভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করা, যখন আমি রুম শেয়ার করে থাকতাম, বা আমাকে ব্ল্যাকমেল করা, অনেক রকম বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। এবং লিটারেলি আমার মনে আছে যে একবার এমন একটা ঘটনা ঘটে যেটা মানে অ্যাবিউজিং ভাবে, যে ওটার পর আমি বেশ ট্রমাটাইজ হয়ে যাই। এবং আমি তখন আমার বাকি ফ্রেন্ডদেরকে বলি যে আমরা কি আলাদা করে বাসায় শিফট করতে পারি। ও তখন বললো যে বাসা তো আমাদেরকে ভাড়া দিবে না। একটা জিনিস একটু চিন্তা করে দেখবেন কিনা, মানে ওর জন্য তো ফিমেল হোস্টেলেও তো ঢুকতেও পারবে না, কারণ ফিমেল হোস্টেলে ওকে নিবেই না, ডেফিনেটলি কোনো অথরিটি নাই। এখন মেল হোস্টেলেই ওকে যেতে হচ্ছে, এবং মেল হোস্টেল ওর জায়গা থেকে বায়োলজিক্যালি অ্যাকসেপ্টেড না, ও পারতেছে না নিতে। তাহলে ও কোথায় যাবে? মানুষের জন্মের পরে বেসিক কিছু নিড সে রাষ্ট্রের কাছ থেকে নেয়, সমাজের কাছ থেকে নেয়। দ্যাট ইজ ভেরি নর্মালাইজ, আমাদের মতো মানুষের জন্য খুবই নর্মালাইজ। একটা থাকার জায়গা থাকবে,
খাদ্যের সংস্থান থাকবে, মাথার উপরে ছাদ থাকবে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চয়তা থাকবে, কিন্তু ওর বেসিক জায়গাগুলোই কিন্তু একেবারে টলমলে। তো তার কাছ থেকে আপনি সোসাইটি কি এক্সপেক্ট করেন, রাষ্ট্র হিসেবে কি এক্সপেক্ট করেন? এবং এটা শুধুমাত্র একজন অনুর গল্প না, আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষের গল্প একই রকম। আপনি বললেন যে কোথাও মেস ভাড়া করে বা কোথাও রুম ভাড়া করে থাকতে পারি না। যেহেতু ময়মনসিংহ আমার একটু ভালো পরিচিত হচ্ছিল অ্যাজ এ ডান্সার, আমি আমার এক আন্টিকে বলার পরে ওই আন্টি একটা বাসার ব্যবস্থা করে দেয় যেখানে গিয়ে আমরা থাকতে পারি। তো ওখানে আমি আলাদা একটা রুম নিই এবং আমার ফ্রেন্ডরা একটা রুমে 3 জন মিলে, আমরা 4 জন মিলে একটা বাসা নিই। আপনার ক্ষেত্রে এরকম কখনো হয় নাই? সাধারণত আমরা শুনি যে যারা মানে এইরকম থার্ড জেন্ডার আছেন বা তৃতীয় লিঙ্গের আছেন, তারা কিন্তু খবর পেয়ে গেলে তারা দল ধরে এসে নিয়ে যেতে চায়। আসলে এমন হয়নি তা না, এটা ভুল ইনফরমেশন যে তারা খবর পেলে এসে জোর করে নিয়ে যেতে চায়। এটা হলো আমাদের দেশের রটানো একটা রিউমার বলতে পারেন। আচ্ছা। হ্যাঁ, কাইন্ড অফ, কজ মানে এগুলো বলে আগেকার অনেকেই থার্ড জেন্ডার, তারা আসলে শিক্ষিত না, তারা কিভাবে নিজেদের গল্পগুলোকে মানে এক্সপ্লেন করবে তারা জানে না। সো তারা একটা মানে রিউমার এবং মিসকনসেপশন মানুষকে দিয়ে ফেলে যে আসলে তারা বায়োলজিক্যাল জন্ম নেয়, জন্মের পরেই বোঝা যায় থার্ড জেন্ডার। জন্মের পরে কিন্তু কোনো কাউকে রিকগনাইজ করা যায় না যে সে থার্ড জেন্ডার হবে বা নাকি থার্ড জেন্ডার হবে না। যেমন আমাদের যে কারো হাত না থাকতে পারে জন্মগতভাবে, পা না থাকতে পারে, চক্ষু না থাকতে পারে, তেমন অনেকের কিন্তু লিঙ্গেও প্রবলেম হতে পারে, কিন্তু তার মানেই যে সে থার্ড জেন্ডার তা না। থার্ড জেন্ডার বলে তো কোথাও কিছু নাই আসলে এই দেশে, আর বাহিরের দেশে বলতে ইন্ডিয়া ছাড়া আমরা হিজড়া শব্দটা কোথাও শুনি না। তাহলে বাকি দেশে তারা মানে জায়গায় কোথায়, এই 2 দেশে জন্ম নিচ্ছে হিজড়া, এটা তো একটা কমিউনিটি যারা নিজেরা ক্রিয়েট করছে নিজেদের বাঁচার অধিকার তৈরি করার জন্য, নিজেদের মতো করে একটা কমিউনিটি তৈরি করছে, দেখে তারা বাঁচতে পারতেছে। তারা আসলে ওই জায়গা থেকে ভেঙে বলতে পারে না, কারণ সমাজ বলতে দেয় না আমাদেরকে। অ্যাকচুয়াল কথাটা বললে তো তাহলে অনেকের ভেতরে যে নারী সত্তাটা আছে, তখন সেও তো নিজেকে ওটা দাবি করে ফেলতে পারে বা সেও আগায় আসতে পারে। মানে জীবনে সবার সাথে ফাইট করা অনেক ইজি, কিন্তু পরিবারের সাথে ফাইট করাটা সব থেকে ডিফিকাল্ট। জীবনের প্রথম সংগ্রামটা মনে হয় আমাদের শুরু হয় পরিবার থেকেই। পরিবারই তো একসেপ্ট করতে পারে না, যারা জন্ম দিয়েছেন। মানে আই এম সো সরি, আমার মা এত কেয়ারিং করে, মানে তারপরে কথাটা বলতে যে আমার মা তো আমাকে মানতে পারে না, এবং আমার বাবা, আমার ভাই বোন তারাই মানতে পারে না যে আমি আসলে অন্য লিঙ্গের বা আমি অন্য রকম। আমাকে এটার পেছনে আপনার মা বাবা দায়ী না, এটার পেছনে সমাজ দায়ী। জি। বিকজ আপনার মা বাবা বা 8-10টা মা বাবা যদি এই জিনিসটাকে আমাদের সমাজে খুব নর্মাল হতো, যে যেভাবেই পৃথিবীতে আসুক না কেন তার সুন্দরভাবে বাঁচার অধিকার আছে, এন্ড ইটস ভেরি নর্মালাইজ। সব মানুষ একরকম হবে না। হ্যাঁ, সো ইট ইজ ভেরি নর্মাল ফিনোমেনা। যে আমরা যদি ওইভাবে জিনিসটাকে সোসাইটিতে অ্যাকসেপ্ট করতাম, তাহলে বাবা মারা সন্তান নিয়ে এত টেনশন করতেন না। ওই টেনশন থেকে হয়তো বা করেন। ওই যে হয় না যে আমাদের আসলে গল্পগুলো হাইড করে যায়, এমন অনেকেই আছে আমার দেখা যে সুইসাইড করছে, ওই গল্পটা ওখানেই ক্লোজ হয়ে গেছে। কিন্তু ও যে কেন সুইসাইড করছে, আসলে সবার তো নেওয়ার ক্ষমতাটা এক থাকে না, যে এতবার ফিজিক্যাল অ্যাবিউজ হওয়ার পর, এতবার মেন্টাল অ্যাবিউজ হওয়ার পরও যে আমি আজকে এখানে বসে আসছি। আমার মনে হয় যে এখন আমি অনেক বেশি মানে মেন্টালি আনস্টেবল হয়ে গেছি, মানে এত বেশি নিতে মানে অ্যাবজর্ব করতে করতে। তখনও ময়মনসিংহে কিন্তু মানে স্ট্রাগল ছাড়ি নাই। আমি ময়মনসিংহে নাচ করতেছিলাম এবং পাশাপাশি পড়াশোনাও করতেছিলাম। জি, বাসাটা পেলেন? বাসা চেঞ্জ করলাম। আমার যে জিনিসটা, যে তখনও কিন্তু আমার ফ্যামিলি থেকে মানে আমার বোন, তিনি কখনো এই 3 বছরে দেখতে আসেনি যে আমি কোন মেসে বা কাদের সাথে থাকতেছি। মানে রাগেরও তো একটা লিমিটেশন থাকে। আমি সবসময় বাবার সাথে কথা হতো না, আমি বাসায়ও যেতাম না। তো ঈদ টিদেও আমি আমার মতো করে একাই থাকতাম আর কি। আমার কাছে না কেমন জানি হয়ে গেছিল জীবনটা, ফ্যামিলি বা ঈদ এগুলো আমার কাছে কোনো ম্যাটার করতো না। কলেজের লাস্ট সেমিস্টারে যখন আমাদের ইন্টার নিয়ে আসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, সে সময় আমি ঢাকা থেকে একটা স্কলারশিপ পাই কলকাতাতে নাচের উপর। স্কলারশিপটা নিব কি নিব না বুঝতেছিলাম না, কারণ তখন আমার ইন্টার্ন চলে। আমার ইন্টার্ন হাফ ইয়ারের মধ্যে আমার আবার ওখানে জয়েন করে ফেলতেই হবে, কোনোভাবে অপশন নেই। তো আমি প্রথমে না করেছিলাম, পরে আবার ভাবলাম যে নাচের মধ্যে এত বড় একটা সুযোগ আমি আসলে পরবর্তী বছর নাও পেতে পারি, আর যদি না পাই তাহলে তো নাচ নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। নাচের জন্য তো কাজ করতে গেলে নাচের উপর ডিগ্রি লাগবে, আর সেই ডিগ্রি নেওয়ার মতো আমার ক্যাপাবিলিটি নাই স্কলারশিপ ছাড়া। সো স্কলারশিপটা তখন আমি নিলাম এবং আমি এখানে ইন্টারনিটা রেখে গেলাম। আমার প্রজেক্ট রেডি করা থাকবে, আমি শুধু এসে ভাইবা পরীক্ষাটা দিব। সো আমি একদম পুরো রিস্ক নিয়ে চলে গেলাম ইন্ডিয়াতে, যে নাচের উপর আমি পড়াশোনা করে একটা ডিপ্লোমা কোর্স করে এসে নাচ নিয়ে কাজ করবো ঢাকাতে। ওখানে গিয়ে আমি দেখলাম হোয়াট ইজ লাইফ লাইক, মানে কলকাতায় গিয়েছে হোয়াট ইজ আর্ট। ওখানে আমি কখনো নিজেকে অ্যাবনর্মালাইজ ফিল করি নাই।
ওখানে গিয়ে আমার নিজের প্রতি নিজের সেলফ কনফিডেন্স তৈরি হওয়া, নিজের আইডেন্টিটি সম্পর্কে অনেক বেশি কনসিয়াস হওয়া যে আসলে আমার মতো এরকম মানুষ অনেক আছে এবং তারা খুব স্বাভাবিক, তারা পরিবারের সাথে বাঁচতে পারে, তারা নিজেদের মতো করে বাঁচতে পারে, তাদেরকে তৃতীয় লিঙ্গেরই পরিচয় দিতে হবে এমন কোনো প্রেক্ষাপট নাই। তা যেভাবে ইচ্ছা তাদের মতো করে সুন্দর জীবনযাপন করতে পারে। সো ওইখানে গিয়ে যে পরিবেশটা দেখে আসলাম সেটা আমাকে অনেক বেশি নাচের থেকেও মানসিকভাবে অনেক আমাকে হেল্প করলো। কিন্তু আমি যেখানে ট্রেন্ড নিতাম সেখানেও আবার খুব কনজারভেটিভ ছিল। তারা আবার ফ্যামিলিন ডান্সার পছন্দ করে না, মেল ডান্সার হ্যাজ টু বি লাইক মেল আর ফিমেল ডান্সার হ্যাজ টু বি লাইক ফিমেল। সো আমি তখন মাঝামাঝি। সো ওখানে আমাকে শেখাইতো এবং আমি আমার ব্যাচে ফার্স্ট হয়েছে, কিন্তু কখনো আমাকে কাজে নেওয়া হয়নি। আমি যখন বাংলাদেশে ব্যাক করি তারপরে জার্মান গেটে ইনস্টিটিউট ইয়াং কোরিওগ্রাফার প্ল্যাটফর্ম বলে ডান্সারদের জন্য একটা প্ল্যাটফর্ম মেক করে, যেখানে আপনি অ্যাপ্লাই করে আপনার থিমের উপর কাজ করতে পারবেন। সো তখন আমি হিউম্যান মানুষ নামে একটা থিমের উপর কাজ করার আমি প্রপোজাল দিই তাদেরকে। সেটা ছিল আমার লাইফের স্ট্রাগলটা, যে কিভাবে আমি আসলে সোসাইটির বুলিং থেকে শুরু করে নিজেকে এত দূর পর্যন্ত আনি। তখন আমাকে অনেকে বুলিং করে যে এই থিমে করতেছো, তোমাকে তো এরা মেরে ফেলবে, তোমাকে তো ওরা মেরে ফেলবে, হ্যান করবে ত্যান করবে, এরকম ধরনের অনেক কথা ওঠে। বাট জার্মান গেট ইনস্টিটিউট রিয়েলি লাইকড ইট। সো তারা আমার এটা পছন্দ করে এবং জার্মান থেকে একজন কোরিওগ্রাফার আসেন, আমি তাদের আন্ডারে কাজ করি এবং আমার যখন প্রেজেন্টেশন হয় কাজটা এত বেশি ভালো হয়। প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার, যাদেরকে আমি কাউকে চিনতাম না, তারা সিঙ্গেল আমার মানে রিভিউ করে। অ্যান্ড দেন আই বিকাম আ ডান্স কোরিওগ্রাফার। এবং করোনার আগে আগে তো মুজিব বর্ষ আসে, তখন আসলে অনেক সিনিয়র কোরিওগ্রাফারদেরকে নিয়ে বাংলাদেশ ভাবছিল, কিন্তু ঠিক সে সময় 2-3 জন ইয়াং কোরিওগ্রাফারদেরকে ডাকা হয়, তার মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দেম। এবং মুজিব বর্ষের যে প্রথম ফাইনাল একটা থিম ছিল সেটার জন্য আমার মানে কাজটা তারা খুব পছন্দ করেন। সেই প্রেক্ষাপটে আমি ওখান থেকে কাজ করা শুরু হয়, অ্যাজ এ কোরিওগ্রাফার আমার জার্নি শুরু হয়ে যায়। তারপরেই করোনাকালীন কারণে সব বন্ধ হয়ে যায়, তখন আমরা বাসায় বসে থাকি। সো এর আগে থেকে আমার মেয়ে স্বাস্থ্য অনেক ভালো লাগতো, কিন্তু আমি কখনো তখন পর্যন্ত আপনি মেলই থাকেন? আমি মানে মানে বাহিরে আমি ঘরোয়া ভাবে অনেক বেশি স্বাস্থ্য পছন্দ করতাম। এবং আমার মানে যখন আমি আলাদা থাকতাম, যখন আমার মেসে কেউ থাকতো না, আমি নিজে নিজে স্বাস্থ্য পছন্দ করতাম। এবং নাচ করার একটা অন্যতম কারণ ছিল যে আমি ওখানে গেলে মেকআপ করতে পারি, আমি ওখানে গেলে সেজে নাচ করতে পারি, প্ল্যাটফর্মে নিজের মতো করে এক্সপ্রেশন দিতে পারি, আর সেটার জন্য আমাকে বাহবা দেওয়া হয়। এই কারণেই নাচটা আমার অনেক বেশি ভালো লাগতো বা আমি এটার প্রতি মনোযোগী ছিলাম। সো করোনাকালীন সময় আমি যেটা করলাম, আবার একটা নতুন নাম ক্রিয়েট করলাম, আরোহী সেন। ওকে। আমি কিছু উইক কিনেছিলাম, কিছু ড্রেস কিনেছিলাম, সেগুলো দিয়ে আমি টিকটকে, বা তখন মিউজিক্যালি ছিল অ্যাকচুয়ালি, তো মিউজিক্যালি আমি বানাতাম আর কি অ্যাজ এ ফিমেল। তো আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাতাম বা ইনবক্সে পাঠাতাম, তো ওরা বলতে ভালো, ওটাই আমার ভালো লাগতো। তো অনেকে পুশ করছে যে তুমি এটা আপলোড করো বা এরকম করো। তো তখন আমি আপলোড করার সাহস পাচ্ছিলাম না, তখন আরোহী সেন দিয়ে আমি আপলোড করতে শুরু করলাম। অ্যান্ড দেখি যে মানে খুব রেসপন্স ভালো হচ্ছে আর কি করোনাকালে। তো তখন আমার বানানোর স্পিড আরো বেড়ে গেল। তখন অনেকের কিউরিয়াসিটি জাগে, মনে করো অনেকে কলকাতার মেয়ে, আবার অনেকে মানে আমি তখন কোনো ভয়েস দেওয়া বা কিছু না, শুধু গানের সাথে লিপসিং করা ভিডিও দিতে থাকি। মানে এটা খুব মানে ভাইরাল হতে শুরু করে। তো আমার আশেপাশে কিছু মানুষ, মিডিয়ার মানুষ জেনে গেল যে আমি আসলে কলকাতার না বা আমি মেয়ে না। তখন আফটার করোনা ব্রাইডাল শ্যুটের একটা ট্রেন্ড ছিল, যে টিকটকারদেরকে নিয়ে, ভাইরাল পার্সনদেরকে নিয়ে ব্রাইডাল শ্যুট হয়। সো একজন 2জন 3জন এরকম আমাকে নক করতেছিল শ্যুট করার জন্য, করবো কি করবো না, করবো কি করবো না। সেখানে শর্ত ছিল মেল টু ফিমেল ট্রানজেকশন করে দেখাতে হবে, যেহেতু অ্যাজ আমি মেল থাকি, লাইফ লিড করি, আর আমি ফিমেল সাজি। আর তখন এটা ইন্টারন্যাশনালি একটা ট্রেন্ড চলতেছিল কাইন্ড অফ, মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এই ট্রেন্ডটা খুব চলতেছিল, টিকটক, মিউজিক্যাল বা ইনস্টাগ্রামে মেল টু ফিমেল ট্রানজেকশন করতেছে। সো না বুঝেই ওইটা করে ফেলা। তখন মিলিয়ন মিলিয়ন ভিউজ, ভাইরাল, মানুষ ট্রলড করতেছে। তখন মানে মানে একদিকে মকড হচ্ছে, একদিকে ট্রলড হচ্ছে, মানে দুটোই নিচ্ছে। তখন আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। তখন বেশ কিছু ইন্টারভিউ যখন আমাকে আরো চিনতে শুরু করলো, সোশ্যালি জানতে শুরু করলো, তখন আমার মানে সোশ্যাল প্রেক্ষাপটের জায়গা থেকে আমার বলতে হলো যে আমি মেল, আমার মেল, বা আমি এত খুলে আমার নিজেকে বলিনি। আমাকে সবাই বললো তুমি বলো যে তুমি ছেলে, কিন্তু তুমি মেয়েদের গুণ পারো। কিছু জিনিস অবশ্যই অভিনয়ে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সারাটা জীবন অভিনয় করতে পারে না। এটা আমি যখন রিয়েলাইজ করলাম, তখনই আমি আমার অরিজিনালিটি প্রকাশ করলাম। আসলে আমি আরোহী। কোনো একটা দাওয়াতে বা ইনভিটেশনে আমরা গেছি,
তো ওখানে মেয়েরা আসছে, ছেলেরা আসছে, আমি নর্মালি বেশি ক্রাউড পছন্দ করতাম না, কারণ যে ক্রাউডে আমার একটা ট্রমা কাজ করতো। ক্রাউডে গেলে যখন মেয়েদেরকে দেখতাম খুব সুন্দর লাগতেছে, আই বিকাম ইনসিকিউর, মানে আমার খুব মানে আপসেট লাগতে শুরু করতো, আর আমি কেমন জানি হয়ে যেতাম। আমি নিজেকে নিয়ে কখনো কমফোর্টেবল ফিল করতাম না, মানে আমার খুব আনইজি লাগতো, মানে আমি যে কাপড় চোপড় পরতাম আমার খুব শাই লাগতো। যখন আমি শুটে যাই মেকআপ নিয়ে আর বিকাম আরোহী আমি শুট করি, তখন আমি অনেক কনফিডেন্ট ফিল করি, আর আমার নিজের মধ্যে একটা আলাদা গ্রেস ফিল করি। বিকজ আমি যেখানে গেছি, যখনই গেছি, যেভাবে গেছি, হয় মেন্টালি অ্যাবিউজ হয়েছি, নয়তো বা ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছি, দিনের পর দিন, মানে মাসের পর মাস। আমি এত ড্রামার মধ্যে ছিলাম যে আমি আসলে ভাবতাম যে আমার মার কখনো কিছু হয়ে গেলে হয়তো বা আমি চেঞ্জ হবো। মার কখনো কিছু না, মা হয়তো মারা গেলে মানে আমি কতটা ট্রমার মধ্যে থাকলে মানুষ এরকম ভাবতে পারে নিজের মাকে নিয়ে। যখন আমি এটা বলছি যে আই এম চেঞ্জিং মাইসেলফ, হ্যাঁ আমি এখন আমি যেটা আমি সেটা, তখন আমার ফ্যামিলি আমাকে বলেছিল যে তুমি বিয়ে করো না, তুমি কোনো কিছু করো। আমি তো এটা আগেই বলেছিলাম যে আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি যেমন আমি একটা তেমন মানুষের সাথে কিভাবে থাকবো। তখন বলছিল এটা করো না, সেই প্রেক্ষাপটে আমার তোমাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে পারবো না। মানে আপনার এই নিউ চেঞ্জেস এর ব্যাপারে তাদের আপত্তি ছিল, দরকার হলে সম্পর্কই রাখবে না, সম্পর্কই রাখবে না। তখন আমি আসলে বলি যে সেটা কখনো সম্পর্কই ছিল না যদি আমি বলি, কারণ এক সময় ছিল যখন আমি শুধু নাচ করতাম, সেটা তোমাদের কাছে প্রবলেম ছিল, যে নাচ করার কারণে আমি মেল হয়ে যাচ্ছি, এবং সেই প্রবলেমের কারণে আমি অনেক বছর একা থাকছি, আমার টাকায় আমি পড়াশোনা করছি, আজকে এই পর্যন্ত আসছি, স্টেবল হয়েছি। এখন প্রবলেম হলো আমি ছেলে থেকে কেন মেয়ে সাজতেছি, সেটার কারণে তোমরা লজ্জা পাচ্ছ। আমার ফ্যামিলি হয়তো আজকে প্রথম জানবে যে আমি যে ফিজিক্যালি এতভাবে মানে অ্যাবিউজড হয়েছি, এটা তো পরিবারকে বলার কথা না। কিভাবে যাই বলবো যে আমি আমার মাকে, যে মা কেউ আমাকে বাজেভাবে আমার শরীরে হাত দিছে, মানে এটা কি আমরা আমাদের পরিবারকে বলতে পারি না। আমি স্বার্থপরতা হয়তোবা করতেছি আমার পরিবারের সাথে, কিন্তু একটা পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমাদের পরিবার এবং সমাজ অনেক স্বার্থপর, সেখানে যদি নিজের স্বার্থটা না বুঝি, তাহলে আমার স্বার্থ বোঝার মতো অন্য কেউ নাই যে এসে বলবে যে আসলে তুমি তোমার জীবনটা দেখো, তোমার কথাটা ভাবো। এখানে অনেকগুলো ব্যাপার আছে আরোহী, মানে আমাদের সামাজিক কনটেক্সটের জায়গাটা থেকে বিষয়টা কিন্তু অনেক কমপ্লেক্স। আপনি নিজেও হয়তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছেন আপনি জানেন বিষয়গুলো। একটা যেটা হচ্ছে যে এটা যদি হোমোজেনাসিটি বলি বা যেটাই বলি না কেন, এই যে আপনার যে অবস্থাটা জন্মগতভাবেই আপনি প্রকৃতি প্রদত্ত, অনেকের ব্যাপারে কিন্তু এটা ফেক, মানে লাইক বিশেষ সুযোগ নেয়ার জন্য সে আপনাদের আইডেন্টিটি ব্যবহার করে অনেক সময়, যেটা পুরো একটা কমিউনিটিকে নিয়েই অনেক সময় একটা কমিউনিটির নর্মাল লিভিংকে অনেক সময় কোশ্চেন করে ফেলে, যেটা আমাদের সমাজে কিন্তু অহরহ হচ্ছে। লাইক থার্ড জেন্ডার ইস্যু ইজ ভেরি অ্যাকসেপ্টেবল, লাইক ওকে ফাইন, এটা তো আদি সৃষ্টির আদি থেকে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই কমিউনিটিটাকে কেন্দ্র করে অনেক বিশেষ গোষ্ঠী আছে যারা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করে, দেখা যায় তাদের কারণে আপনারাও সাফার হন। এরকম কি কখনো হয়েছে? এরকম আমি দেখেছি যে আসলেই তাই। সো অ্যাকচুয়ালি এই কমিউনিটি পিপলের জন্য সামহাও আপনারাও সাফার হন। অবশ্যই লোকজন আপনাদের দিকেও প্রশ্ন করে যে ওকে ফাইন, আমরা আসলে যাদের সাথে কথা বলছি, মানে মানুষ আসলে কনফিউজ হয়ে যায় অনেক জায়গা থেকে। হ্যাঁ, মানে কারণ আমাদের তো আসলে এইটা নিয়ে এডুকেশনাল কোনো মানে জায়গায় নাই। আর আমার কথাটা যে সবাই বলে যে আগে প্রকাশ করেনি, আগে যদি প্রকাশ করতাম ভাইয়া, তাহলে আজকে আমি আমার জায়গায় বাঁচতে পারতাম না। মানে আমি যে ডিগনিটি নিয়ে এই সোসাইটিতে আছি বা নিজেকে তৈরি করার যে স্কোপটা পেয়েছি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং এই যে আস্তে আস্তে আসার জন্য, এটা যেমন আমার জন্য অনেক স্ট্রাগলের ছিল, কিন্তু এটা অনেক আমার জন্য স্ট্রং একটা পার্ট ছিল। এখন কি অবস্থা ফ্যামিলির সাথে আপনার? ওই অবস্থা ঠিক ওরকমই আছে? আমি চ্যালেঞ্জের পর থেকে একেবারেই মানে যোগাযোগ নাই, এবং মানে আমি তাদের সাথে দেখাও করতে পারি না, যোগাযোগ করতে পারি না। মাঝে মাঝে সব থেকে বেশি যেটা হয় যে আমি আমার আম্মুকে অনেক বেশি মিস করি। এর আগে যে ইমোশন গুলোকে কন্ট্রোল করে করে সামনে আগেছি, মনে হতো যে নিজেই অনেক কিছু পারবো, কিন্তু এখন এসে মনে হয় যে না, পরিবার অনেক বড় একটা জিনিস। আমার মা অনেক স্ট্রাগল করছে। আমার মার হয়তো আমি সব থেকে বড় একটা আশা ছিলাম, যেহেতু আমি অন্য রকম সন্তান, এই জন্য আমার একসেপ্টেন্সটা তাদের কাছে নাই। যেমন আমি মাকে অনেকবার বলছিলাম যে আমি একটা বড় বাসা নিয়ে থাকি এখানে, আমি এখন বিজনেস করি। আম্মু যখন আসতো তখন আমি ছোট বাসা নিয়ে থাকতাম, একটা দুটো রুমের। তার আগে সাবলেটে থাকতাম, তখন আম্মু আসতো। তো আম্মু বলছিল তুই আলাদা বাসা নিলে আমার জন্য থাকতে ইজি হয়, কারণ অন্য কোনো ছেলেরা থাকতেছে তাদের সাথে আমার আম্মু পর্দাশীল, কমফোর্টেবল ফিল করে না। তো তখন আমি আস্তে আস্তে একটা ছোট বাসা নিই, আলাদা বাসা নিই, ছোট বাসাতে। তখন আম্মু একটু কমফোর্টেবল ফিল করতো, আম্মু মাঝে মাঝে এসে আমার কাছে থাকতো। ছোট আপু আমার ঢাকাতে থাকতো। আব্বা মারা যাওয়ার পর আমার আম্মু যেখানে থাকতেন, আব্বু যেখানে বাসা করে গেছিলেন, সেটা আমাদের মানে নিজস্ব এলাকা না, নানা দাদার বাসা না। আব্বুর ওখানে জব চলাকালীন ক্ষেত্রে ওখানে থাকা, ওখানে আমাদের অভ্যাস হয়ে যাওয়া। আমাদের ওখানে কোনো আত্মীয় স্বজন নেই বলে আম্মুকে নিয়ে চলে আসে, ওখানকার সয় সম্পত্তি সব ক্লোজ করে দিয়ে আসার পর মাকে এখানে
মানে আমাদের দেশের বাড়ি নানা দাদার বাসার এখানে বাড়ি করে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তখন আম্মু আমার বড় আপু বা ছোট আপু এদের বাসায় থাকতেন। আব্বু সরকারি চাকরিজীবী ছিলেন বলে আম্মু এখনো তার আত্মমর্যাদা ধরে রাখতে পারছে যে সে কারো থেকে টাকা নিতে হয় না, তার বাবার যে আমাদের পেনশনের টাকা দেয়। মাঝে মধ্যে আমাদের কথা হয় হয়তো, বা যেদিন আমি খুব বেশি এমন হয় যে ভাইয়া রাত 12টা 1টা 2টা 3টার দিকে আমার মানে প্যানিক অ্যাটাক হয়েছে, আমার দম বন্ধ লাগে অ্যান্ড এত সাফোকেটেড লাগে, তখন মাকে ফোন করে ফেলি। ফোন করে বলি যে দেখো না কোনোভাবে আসা যায় কিনা, মানে কোনোভাবে তুমি পারো কিনা। তো তখন ওইদিকে আম্মু কান্না করে অনেক, এবং তার দম বন্ধ হয়ে আসে। যে একটা সন্তান জন্ম দেওয়া যে কতটা ডিফিকাল্ট সেটা হয়তো একটা মাই জানে। সো কিন্তু আমার মা যদি আমার কাছে আসতে যায় তাহলে সমাজ, তার সোসাইটি সবকিছু ক্লোজ করে আসতে হবে, সেই সাহসটা তার এই বয়সে নেই। এবং আমারও এই সাহসটা নাই যে আমি ওখানে যাব আসলে, কারণ আমি চিনিও না, এবং আমি জানি যে গেলে ওটা মানে অনেকবার অনেকভাবে ভাবছি কিন্তু হয়ে ওঠে না আসলে যে যাব এবং সেই জায়গাটা দেখব। আমাদের মতো মানুষরা হয়তো অনেক শক্তভাবে অনেক সুন্দরভাবে আমরা ডিসিশন নিয়ে আমরা এখানে আছি, কিন্তু জীবনের একাকিত্বতা যে কত বড় একটা কঠিন জিনিস সেটা এখনকার এই স্টেজে এসে রিয়েলাইজ করতে পারতেছি। পুরোটা জীবন একাই থাকতে হবে। হ্যাঁ, তবে চেষ্টা করতেছি নট টু বি লাইক দ্যাট, ইন আ ডিফারেন্ট ওয়ে। যে মানে আমার যে বিজনেস কোম্পানি। কিসের বিজনেস আপনার? আমার জুয়েলারি অনলাইন একটা শপ আছে জেবার বাই আরোহী নামে, যেটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ছোট থেকে বড় হয়ে উঠতেছে কেবল। আমার বাসার সাথে একটা ছোট রুম অ্যাড করা হয়েছে, যেখানে অফলাইনও করব আমরা, স্টুডিওর মতো, যে কাস্টমার্স ক্যান কাম। সো ওখানে আমার ইচ্ছা আছে যারা আমার মতো মানুষ আস্তে আস্তে তাদের কর্মসংস্থান বাড়ানো। আপাতত আমার আন্ডারে বেশ কিছু মানুষ কাজ করছেন, এমপ্লয়িজ, বাট আমার কমিউনিটির কেউ না। কারণ আমার কমিউনিটির কাউকে আসলে কাজ করানোর জন্য তাদেরকে আসলে আমাকে তৈরি করতে হবে, কিছুটা এডুকেটেডলি, কিছুটা বিহেভলি, যেটা আসলে তারা পায়নি, তাদের দোষ না। তো আমি হুট করে যখন আমাকে আমার এলাকার মানুষ যেভাবে একসেপ্ট করছে, আমার বাড়িওয়ালা যেভাবে একসেপ্ট করছে, বিকজ অফ মাই বিহেভিয়ার অ্যান্ড চলাফেরাতে কখনো তারা আসলে রং কিছু খুঁজে পায়নি। ওই যে বললাম যে কাছ থেকে একটা মানুষকে দেখলে হয়তোবা যারা আমাকে অপছন্দ করে তারাও হয়তোবা পছন্দ করতো বা বুঝতো বা জানতো, তা না হলে তো আমি আসলে টিকে থাকতে পারতাম না। আমি আমার পোস্টে দেখি যে দেখা গেছে 1000 যেখানে রিয়াক্ট, সেখানে হয়তো বা 25টা হা 9টা অ্যাংরি রিয়াক্ট, আর বাকি সবই তো লাইক, লাভ অ্যান্ড কেয়ার। সো 1000-এর মধ্যে আমি যদি এখন 30 জন বা 40 জনকে এত ইম্পর্টেন্স দিয়ে মানে করি, তাহলে এটা আমার ভুল। সাদগুরুর একটা খুব চমৎকার কথা আছে, যদিও তো লাইফ ফিলোসফি পুরোটুকুই যে আমি নিব বিষয়টা এরকম না, বাট তার কিছু কিছু কথা তো অফকোর্স আমি অনেক পছন্দ করি। সাদগুরুকে নিশ্চয়ই আপনারা চেনেন, খুব চমৎকার। সেদিন তার একটা বই পড়ছিলাম, সেখানে খুব চমৎকার একটা কথা বলেছে। সেটা হচ্ছে এই যে অন্যকে দেখে আপনার মধ্যে এক ধরনের কাইন্ড অফ ফ্রাস্ট্রেশন, ইগো, অ্যাংজাইটি বা ক্ষোভ, রাগ, দুঃখ, স্বররিপু যেটাকে আমরা বলি, সেই যে ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করে অন্যের কোনো একটা ইস্যু নিয়ে, তো এটা যাকে নিয়ে হচ্ছে তার কোনো ক্ষতিই হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আপনার ব্রেনকেই টক্সিক একটা জায়গাতে নিয়ে যাচ্ছে এবং এটা আপনার ক্ষতি হচ্ছে। তো ডিসিশন ইজ ইয়োর্স যে আপনি ক্ষতিটা নিজের করবেন কিনা। ওনার কোনো একটা পোস্টে গিয়ে বা ওনার কোনো একটা সোশ্যাল হ্যান্ডেলে গিয়ে কেউ হাহা রিয়েক্ট দিচ্ছে, কারো হয়তো অনেক বেশি অ্যাংজাইটি হচ্ছে, কারো হয়তো অনেক বেশি কষ্ট লাগছে, প্রবলেমটা তার। আর একই সাথে ওই যে রিয়াক্টটা দিচ্ছে, সেই রিয়াক্টটাকে উনি যদি খুব সিরিয়াসলি নিয়ে নেয় নেগেটিভলি, তাহলে এই প্রবলেমটাও তার। অর্থাৎ যাকে আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না নেগেটিভ ওয়েতে, তার কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমার নিজের। এখন সিদ্ধান্ত আপনার যে ক্ষতিটা আপনি নিজের করবেন কিনা। এটাকে খুব সহজ করে উনি 1 লাইন 2 লাইনে বলেছে, তো আমি আসলে একটু ইন ডিটেলই বললাম। আমাদের আসলে যখনই অনেক বেশি প্রেশার হাই হয়ে যাবে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো একটা অবজেক্ট নিয়ে, বা কারো কোনো আচরণ দেখে নিজেদের মধ্যে যখন নিজেরা কষ্ট পেয়ে যাওয়া শুরু করব, তখন চিন্তা করতে হবে, আরে যাকে নিয়ে এরকম পাচ্ছি তার তো কোনো কষ্টই হচ্ছে না, তো আমি নিজেই কষ্টটা কেন দিচ্ছি। সো ট্রাই টু বি কাম অলওয়েজ, ব্রেনটাকে ঠান্ডা রাখা এবং নিজের ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলোকে লাভ করা উচিত। আমি আরোহী একেবারে শেষের দিকে চলে এসেছি আপনার গল্পের। আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, কেন বললেন আপনি আজকের এই গল্পটা? অনেকেরই জানা উচিত হোয়াট ইজ তৃতীয় লিঙ্গ। আমাকে সবাই কোয়েশ্চেন করে যে তুমি তো ছেলে ছিলা, মেয়ে হলা কেন? ভিডিওর এই পর্যায়ে যারা এসএসসি পরীক্ষা সম্পন্ন করে ফেলেছো তাদের জন্য ছোট্ট কিছু পরামর্শ। আমরা জানি যে এই সময়টা অনেকেই
তেমন একটা কাজে লাগাই না আমরা, এবং এই সময়টাতে সাধারণত আমরা শুয়ে বসে বিভিন্নভাবে মোবাইলের রিলস দেখে সময়টাকে নষ্ট করি। কিন্তু এই যে 3 থেকে 4টা মাস সময় আমাদের হাতে থাকে, জীবনের এই সময়টাকে স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগিয়ে নিজেকে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। বিশেষ করে যারা এই কাজটা করতে চাও তাদের জন্য আমি বলবো, স্কিল ডেভেলপমেন্টের অসংখ্য সেক্টর আছে, কিন্তু যেই সেক্টরেই তুমি যেতে চাও না কেন, তোমাকে ইংরেজিতে ভালো হতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। এবং এই বিষয়টা মাথায় রেখে ইংলিশ থেরাপি দারুণ একটা সুযোগ দিচ্ছে সবার জন্য। সেটা হলো স্টুডেন্টদের জন্য থাকছে বেসিক এআই ট্রেনিং, আই রিপিট বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং। এই যে জার্নিটা, এই জার্নিটাকে আনন্দময় করতে ট্যুর এবং আউটডোর অ্যাক্টিভিটি থাকবে। রেজাল্ট প্রকাশের পর সংবর্ধনা অনুষ্ঠান থাকবে। কোর্স শেষে 1 বছর পর্যন্ত মাস্টারি ক্লাবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে। একসাথে বসে ইংলিশ মুভি দেখা, ইংলিশ ম্যারাথন সহ বিভিন্ন এক্সাইটিং অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের সুযোগ থাকছে। এবং কোনোভাবেই বলার সুযোগ নেই যে ইংলিশ থেরাপি শুধুমাত্র ইংরেজি শেখায়। আমরা এই ইংরেজি শেখার জার্নিটাকে বলছি আ লাইফ ট্রান্সফরমেশন জার্নি। যারা ভর্তি হতে চাও, আমার স্ক্রিনে বেশ কয়েকটি নাম্বার উঠেছে, সেখানে কল করতে পারো। গুড লাক। তুমি তো ছেলে ছিলাম, মেয়ে হলা কেন? আমি কখনোই ছেলে ছিলাম না, আমাকে ছেলে করে রাখার চেষ্টা করা হয়েছিল। এটা হয়তোবা প্রত্যেকে না বুঝলেও আমার এই কথা শুনে সেই পরিবারের মানুষগুলো বুঝবে, যার পরিবারে এখনো সন্তানটা আমার মতো স্টেজে আছে। মানে আমি যে গল্পগুলো বললাম তারা হয়তোবা শুনবে, তারা বুঝবে তার সন্তানটা কেন এমন করছে, তার সন্তানটা ভবিষ্যতে এমনই হবে। হয়তোবা তাকে সমাজের কারণে ঢেকে রাখবে বা আমরা ঢেকে রাখি। আমাদের প্রত্যেকটা এলাকায় এরকম মাইকা আছে আমার মতো, আমাদের প্রত্যেকটা এলাকায় এরকম হাফ লেডিস আছে যারা জন্মগত আমরা দেখে অভ্যস্ত। আমাদের প্রত্যেকটা স্কুলে এরকম আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, কেউ না কেউ কোথাও না কোথাও এরকম অনেক জায়গায় ছড়িয়ে আছে। যে বললাম যে ভাই আমি অনেকগুলো মেসেজ দেখি যে তাদেরকে সলিউশন দিতে পারবো না, আমার কাছে মনে হয়েছে এই জায়গায় এসে আমার এই কথাগুলো বললে কিছু মানুষ তো চেঞ্জ হবে। মায়েরা তো অ্যাটলিস্ট বুঝবে যে আমার সন্তানটা এই জায়গাটা কেন সাফার করতেছে। আসলেও আমরা চাইলেই ওকে চেঞ্জ করতে পারবো না, ওর সত্তা চেঞ্জ করতে পারবো না। ওকে যতই বড় হোক না কেন, মানে ও চেঞ্জ হয়ে যাবে না, এটা চেঞ্জ হবার না। এটা আমরা জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত এরকম হয়েছি। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমার এই গল্পটা বলা খুব দরকার ছিল, যে যেন সেই মানুষগুলো, সেই মাগুলো, সেই পরিবারগুলো তার সন্তানদেরকে কেয়ার করতে শেখে এবং ছোটবেলা থেকে জোর করে ছেলেদের খেলনা মেয়েদেরকে এবং মেয়েদের খেলনা ছেলেদেরকে ধরায় দেওয়া উচিত না, যেটা আমাদের ক্ষেত্রে হয়। আর এটা শুধুমাত্র আমি আমার এরকম না, অনেক মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম অপোজিট ব্যাপারটা হয়, যে তারা আসলে ফিজিক্যালি মেয়ে হলেও তারা মানসিকভাবে ছেলে। আমি আমার সময় থাকা নেতাদেরকে দেখছি খুবই স্ট্রেট এসে, মানে তখন তো আমি মানে অ্যাজ এ ফিমেল নিজেকে প্রমিনেন্ট করি না, কিন্তু আমি সফট, একটু দেখতে বাঁকা নরম, দিনের বেলা আমাকে বলে গেছে হাফ লেডিস মাইকা, রাতের বেলা ঠিকই আমাকে রুমের সামনে লোক দাঁড়া করে ভিতরে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। আই এম সরি টু সে, বাট এটা আমার সাথে হয়েছে ময়মনসিংহ থাকাকালীন। জীবনটা এক সময় কার্স মনে হয় না? কেউ যাতে কখনো এই রকম কার্স মোমেন্টের মধ্যে দিয়ে না যায়। লাইক আপনার জীবনে মনে হচ্ছে যে এই জীবনটা আসলে রেখে হবে কি? আমি ডেফিনেটলি ওনাকে যদি কোশ্চেনটা করি, কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে আমার জানা আছে, তারপর আমি করছি। আপনার কখনো সুইসাইডাল মেন্টালিটি হয়েছে? আমার এখনো করে, বহুবার হয়েছে। আমি জানি এই প্রশ্নের উত্তর, কারণ এত বেশি মানুষের গল্প নিয়েছি, তো আমি সামনাসামনি দাঁড়ালেই বুঝতে পারি যে গল্পগুলোর এন্ড রেজাল্ট কি। তো এই রকম ফিলিংসের মধ্য দিয়ে কোনো মানুষকে যাতে যেতে না হয় যে আমার লাইফটা একসময় আমার কাছে কার্স মনে হচ্ছে। এবং এটার জন্যে আমরা প্রত্যেকে কম বেশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। কখনোই এক্সপেক্ট করবেন না যে সোসাইটি চেঞ্জ হয়। সোসাইটি আপনি আপনার বাইরের কেউ না, চেঞ্জটা এখান থেকে হতে হবে। যারা আজকে এই অনুষ্ঠানটা দেখলেন তাদের জায়গা থেকে চেঞ্জেসটা আসতে হবে, ইউ অ্যান্ড মি বোথ। বাকি জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। প্রথম চেঞ্জটা হচ্ছে দৃষ্টিভঙ্গির। রাইট আর রং পরের বিষয়, আপনি একবারে বেসিক জায়গাতে যান। সেটা হচ্ছে আল্লাহ কিছু মানুষকে এভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা নর্মাল। আপনি যদি এটাকে নর্মাল হিসেবে অ্যাকসেপ্ট না করেন, তার কাছে কি জবাব দেবেন? পরবর্তীতে লাইফস্টাইল নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক হতে পারে, সেটা আপনারও আছে, আমারও আছে, অনেকেরই আছে। কিন্তু আমরা জন্ম থেকে এদেরকে নর্মাল হিসেবে অ্যাকসেপ্ট করাটা আজ পর্যন্ত পারিনি। এই যে না পারাটা, সেটার দায় আপনার যেমন আমারও তেমন। গল্পটা এখানেই শেষ হোক। আমরা যেন নর্মালভাবে সমস্ত কিছুকে নিতে শিখি, বিশেষ করে সৃষ্টিকর্তার সৃষ্টিকে যেন আমরা নর্মালভাবে নিতে শিখি। এই প্রত্যাশায় আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি। অনু, অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন আপনি। শেষ করছি দর্শক, আসসালামু আলাইকুম।